শেখ হাসিনার বিচারের বিষয়ে অবস্থান জানালো জাতিসংঘ। জানাবো বাংলাদেশে বিদ্যুৎ দেবে না ভারত। আরও জানাবো বাতিল হচ্ছে শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট। এবং সর্বশেষ জানাবো নসরুল হামিদের বনানীর ভবনে অভিযানে কোটি টাকা, অস্ত্র ও 50 রাউন্ড গুলি উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনার বিচারের বিষয়ে অবস্থান জানালো জাতিসংঘ। বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় ব্যাপক প্রাণহানি এবং হতাহতের ঘটনায় দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার স্বৈরাচার শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে স্বৈরাচার শেখ হাসিনার দেখা মাত্র গুলির নির্দেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ব্যাপক প্রাণহানি এবং হতাহতের ঘটনা প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। ব্রিফিংয়ে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি জানতে চান, জটিল এই মুহূর্তে বাংলাদেশ যখন স্থিতিশীলতার দিকে এগুচ্ছে, সেই মুহূর্তে বাংলাদেশকে সমর্থন জানিয়ে মহাসচিব যে চিঠি লিখেছেন তার জন্য ধন্যবাদ জানাই। হিউম্যান রাইটস সাপোর্টের তথ্য মতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার দেখা মাত্র গুলির নির্দেশে 819 জনের মৃত্যু এবং অন্তত 25,000 আহত হয়েছেন, যাদের অধিকাংশ গুলিবিদ্ধ। এই হত্যাকাণ্ড এবং হতাহতের সঙ্গে যারা জড়িত, জাতিসংঘ মহাসচিবকে তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। জবাবে ডোজারিক বলেন, মুশফিক, এই বিশেষ সংকটের শুরু থেকেই আমরা দায়বদ্ধতার কথা বলছি। সহিংসতা, প্রাণহানি, রাজনৈতিক এবং মানবাধিকার লঙ্ঘনের মতো সবগুলো বিষয়কে জবাবদিহিতার মুখোমুখি করা প্রয়োজন বলে মন্তব্য করেন মুখপাত্র ডোজারিক। ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে বাংলাদেশ প্রসঙ্গে দেওয়া এক বিবৃতিতে মুখপাত্র ডোজারিক বলেন, বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি লিখেছেন মহাসচিব গুতেরেসে। চিঠিতে বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনা এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন মহাসচিব। তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব বলেছেন তিনি আশাবাদী যে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা গ্রহণ করবে, যার মাধ্যমে যুবক ও নারীদের পাশাপাশি সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায়ের বাক স্বাধীনতার পথ প্রশস্ত হবে। দেশের সকল নাগরিক, বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। ডোজারিক বলেন, মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতি বিবেচনা করে রোহিঙ্গা শরণার্থীদের মঙ্গল নিশ্চিত করতে ইউনুস নেতৃত্বাধীন সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন গুতেরেসে। বাংলাদেশে বিদ্যুৎ দেবে না ভারত। বিদ্যুৎ রপ্তানি নীতিতে পরিবর্তন এনেছে ভারত। এতে করে তাদের দেশে উৎপাদিত বিদ্যুৎ যাবে না বাইরের দেশে। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের এক সপ্তাহের মাথায় নতুন এমন এক নীতিমালা প্রণয়ন করে ভারত সরকার। দেশটির এমন সিদ্ধান্ত ভাবিয়ে তুলেছে সামিট গ্রুপকে। এ কারণে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে নতুন পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলছেন বাংলাদেশে বিদ্যুৎ খাতে আধিপত্য বিস্তার করা সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান। প্রতিবেদনে বলা হয়, ভারত সরকারের নতুন নীতিমালা অনুসারে যেসব প্রতিষ্ঠান বিশেষভাবে বাইরের দেশে বিদ্যুৎ রপ্তানি করছিল, তারা এখন স্থায়ীভাবেই তাদের বিদ্যুৎ বিক্রি করবে। এতে করে বাংলাদেশ সহ অন্য দেশে বিদ্যুৎ রপ্তানি করতে পারবে না ভারতের আদানি সহ বিদ্যুৎ উৎপাদনকারী অন্য প্রতিষ্ঠানগুলো। ভারতের এই নীতির কারণে ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় অবস্থিত আদানি গ্রুপের মালিকানাধীন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি আর বাইরে বিদ্যুৎ রপ্তানি করতে পারবে না। সেখানকার বিদ্যুৎ ভারতের জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হবে। যদিও এই বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করা হয় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির জন্য। পরিবর্তিত পরিস্থিতিতে দেশের বাইরে থেকে নবায়নযোগ্য বিদ্যুৎ আমদানির বিষয়টি নতুন করে পর্যালোচনায় নিতে চায় সামিট। আজিজ খান বলেন, নীতিমালার পরিবর্তনের পর আমাদের ভারতীয় অংশীদারেরা হয়তো ভারতেই বিক্রি করতে বেশি আগ্রহী হবেন। তাই আগামীতে আমাদের কোম্পানি বাংলাদেশে সঞ্চালন লাইন তৈরিতে বিনিয়োগ করবে। এতে আমাদের আরও ঝুঁকি নিতে হতে পারে। প্রতিবেদনে বলা হয়, সামিট গ্রুপ বাংলাদেশে 1 ডজনেরও বেশি জীবাশ্ম জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিচালনা করছে। কোম্পানিটি গত বছর টাটা পাওয়ার
রিনিউয়েবল এনার্জি লিমিটেড সহ ভারতীয় অংশীদারদের সঙ্গে 1000 মেগাওয়াট পুনর্নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন প্রকল্প নির্মাণ এবং উৎস থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে। প্রকল্পটির বর্তমান অবস্থা জানতে চেয়ে যোগাযোগ করা হলে টাটা পাওয়ারের পক্ষ থেকে সামিটের পরিকল্পনার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। বাংলাদেশে প্রায় 99% বিদ্যুৎই আসে জীবাশ্ম জ্বালানি দিয়ে পরিচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে। তাই কার্বন নিঃসরণ কমাতে এই খাতের ওপর থেকে নির্ভরতা কমানো বাংলাদেশের জন্য জরুরি। কিন্তু জমির দুষ্প্রাপ্যতার কারণে বাংলাদেশের সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনও সহজ নয়। আজিজ খান বলছিলেন, নীতিগত বিষয়গুলো স্পষ্ট না হওয়া পর্যন্ত বিনিয়োগ বিলম্বিত করা এবং উচ্চ ঝুঁকির জন্য আর্থিক শর্তাবলী পুনর্বিবেচনা করা সহ বিকল্পগুলো পর্যালোচনা করে দেখছে সামিট পাওয়ার। ভারতের বিদ্যুৎ রপ্তানি নীতিমালায় পরিবর্তনের বিষয়ে আজিজ খান বলেন, নীতিতে এ ধরনের দ্রুত পরিবর্তন সবসময়ই উদ্বেগের বিষয়, কারণ এর দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে। সামিট গ্রুপের প্রধান বলেন, বাংলাদেশের নতুন সরকারের কারণে নেপাল ও ভুটানে নির্মিত জল বিদ্যুৎ কেন্দ্র থেকে ভারত হয়ে যে 700 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির কথা ছিল, সেখানে $300 কোটি বিনিয়োগের বিষয়টি অনিশ্চয়তার মুখে পড়ে গেছে। আন্তঃসীমান্ত বিনিয়োগের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে তার কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ অব্যাহত রাখবে। বাতিল হচ্ছে শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী এমপিদের নামে বরাদ্দ কূটনৈতিক পাসপোর্ট বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। 2-1 দিনের মধ্যে পতিত সরকারের সাবেক মন্ত্রী এমপিদের নামে ইস্যু করা লাল পাসপোর্ট বাতিল করতে আদেশ জারি করা হচ্ছে। লাল পাসপোর্ট বাতিল হলে যেসব সাবেক মন্ত্রী এমপির নামে ফৌজদারি অপরাধের মামলা আছে বা গ্রেপ্তার হয়েছেন, তাদের সাধারণ পাসপোর্ট পেতে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সেক্ষেত্রে আদালতের আদেশ পেলেই কেবল মিলবে সাধারণ পাসপোর্ট। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে তার সরকারের কয়েকজন সাবেক মন্ত্রী এমপি গ্রেপ্তার হয়েছেন। কেউ কেউ গ্রেপ্তার এড়াতে সরকার পতনের আগেই বিদেশে পাড়ি দেন। ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্টধারী ছিলেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে 2018 সালের 15 জুলাই স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী সেই পাসপোর্টের সুবাদে তিনি অন্তত 1.5 মাস কোনো ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারবেন। গত 5 আগস্ট ভারত যান তিনি। ভারতের আইন অনুযায়ী আর 29 দিন দেশটিতে থাকতে পারবেন শেখ হাসিনা, যদি না এর মধ্যে সেই পাসপোর্ট রিভোকড বা প্রত্যারিত হয়। তাই বর্তমান অবস্থান সম্পূর্ণ আইনসম্মত। ভারতের এই ক্ষেত্রে আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়ারও প্রয়োজন নেই। অন্যদিকে শেখ হাসিনার বোন শেখ রেহানা যুক্তরাজ্যের পাসপোর্টধারী, ফলে তিনি ভারতে অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন। এই সুবিধায় তিনি যতদিন খুশি ভারতে থাকতে পারবেন। পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা গেছে, সাধারণ নতুন সরকার গঠন হলে মন্ত্রী এমপিরা সংসদের মেয়াদকাল অর্থাৎ 5 বছরের জন্য কূটনৈতিক পাসপোর্ট পেয়ে থাকেন। সংসদের মেয়াদ শেষ হলে পাসপোর্টের বৈধতাও শেষ হয়ে যায়। তবে মন্ত্রী এমপিদের কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আদেশ এলে সাধারণত বাতিল করা হয়। এরপর বাংলাদেশের নাগরিক হিসেবে যে কেউ সাধারণ পাসপোর্ট পাওয়ার অধিকার রাখেন। তবে কারো নামে যদি ফৌজদারি মামলা থাকে তবে তিনি সাধারণ পাসপোর্ট পাবেন না। সেক্ষেত্রে আদালতের নির্দেশনা থাকলে কেবল তিনি সাধারণ পাসপোর্ট প্রাপ্ত হবেন। সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, সংসদের মেয়াদ শেষ হয়ে গেলে বা সংসদ ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে কূটনৈতিক পাসপোর্টের বৈধতা শেষ হয়ে যায়। সাধারণত কূটনৈতিক পাসপোর্টধারীরা মেয়াদ শেষ হওয়ার পরে সেই পাসপোর্ট সারেন্ডার করে সাধারণ পাসপোর্ট নিয়ে থাকেন। নসরুল হামিদের বনানীর ভবনে অভিযানে কোটি টাকা, অস্ত্র ও 50 রাউন্ড গুলি উদ্ধার। রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী নসরুল হামিদের প্রতিষ্ঠান হামিদ গ্রুপে অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন। বুধবার ভোর 4:30 থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বনানীর প্রিয় প্রাঙ্গণে এই যৌথ অভিযান চলে। অভিযানে নগদ অর্থ সহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। অভিযানকালে প্রিয় প্রাঙ্গণ বিল্ডিং এর লিফটের দোতলায় হামিদ গ্রুপের অফিসে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের রুমে বড় ভল্ট ও পাশের টেবিলের ড্রয়ার থেকে 500 টাকার 4টি বান্ডেল, যার প্রতিটিতে 100টি করে নোট, 1000 টাকার নোট 75টি, 200 টাকার নোট 100টি,
500 টাকার মোট 22টি, 100 টাকার নোট 27টি, সর্বমোট 3,08,700 টাকা পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়। একই রুমের বাম দিকে আরেকটি ড্রয়ার হতে 500 টাকার 100টি নোট, 500 টাকার 30টি নোট, 100 টাকার 100টি নোট, 100 টাকার 46টি নোট, 500 টাকার 4টি নোট, 100 টাকার 40টি নোট সহ সর্বমোট 85,600 টাকা। উক্ত ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস রুমের দুটি ড্রয়ার থেকে সর্বমোট 3,94,300 টাকা জব্দ করা হয়। ওই বিল্ডিংয়ের 6 তলায় অবস্থিত হামিদ সর্বমোট 20,93,000 টাকা উপস্থিত সাক্ষীদের সম্মুখে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে জব্দ করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।